হ্যালো এভরিওয়ান, আবার এসে গেছি তোমাদের সামনে। ওয়েলকাম টু ওয়াইসভার্স ইউটিউব চ্যানেল। আজকের আমাদের আলোচনার বিষয় সিপাহী বিদ্রোহ। আজকে আমরা জানবো যে সিপাহী বিদ্রোহ কেন হয়েছিল, সিপাহী বিদ্রোহ কি কারণে হয়েছিল, এবং এই সিপাহী বিদ্রোহ কোথায় কোথায় বিস্তার লাভ করেছিল, এবং শেষ পর্যন্ত এই বিদ্রোহ সফলতা পেয়েছিল কিনা। আজকের আমরা এই টপিকের উপরে আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে খুব সহজ ভাষায় খুব তাড়াতাড়ি আমরা সিপাহী বিদ্রোহ সম্পর্কে বুঝে নিই। দেখো, এই যে সিপাহী বিদ্রোহ আমরা পড়বো বা জানবো, এই সিপাহী বিদ্রোহের আগে আমরা কিন্তু আরো অনেক বিদ্রোহ সম্পর্কে জেনেছি। নীল বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ। এই বিদ্রোহগুলো কিন্তু ছিল খুব ছোট্ট ছোট্ট এলাকার আদিবাসীরা মিলে কিন্তু বিদ্রোহটা করেছিল। এই বিদ্রোহটা কিন্তু ইংরেজের সেভাবে প্রভাবিত হয়নি, কিংবা ইংরেজ সেনা এবং এই সাঁওতাল হুল যে সমস্ত বিদ্রোহগুলো ছিল মুন্ডা, এদের সেনার পার্থক্য ছিল কিন্তু অন্যরকম। হয়তো এক্ষেত্রে দেখা গিয়েছিল তখনকার সময় যে ইংরেজ সেনার দল বেশি ছিল, কিন্তু সিপাহী বিদ্রোহের ক্ষেত্রে আমাদের ঠিক অন্যরকম হবে। তাই আগে যে বিদ্রোহগুলো আমরা দেখেছি বা যে বিদ্রোহগুলো সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করেছি, সেই বিদ্রোহগুলোর তুলনায় কিন্তু এই বিদ্রোহটা সম্পূর্ণ আলাদা রকম। ওই বিদ্রোহের কারণটা ছিল অন্য, এই বিদ্রোহের কারণটা কিন্তু সম্পূর্ণ অন্য রকমের হবে। ওই সমস্ত বিদ্রোহের কারণটা কি ছিল? কোথাও জমি জমা লুটপাট, কোথাও পাহাড়ের প্রান্তদেশ থেকে তাদেরকে তুলে দেওয়া, অরণ্য অধিকার, এই সমস্ত কিছুর উপরে কিন্তু ওই বিদ্রোহগুলো চলেছিল। কিন্তু আজকে যেটা আলোচনা করব, এই যে সিপাহী বিদ্রোহ, এই সিপাহী বিদ্রোহের মূল যে কারণটা ছিল সেটা হচ্ছে এনফিল্ড রাইফেলের কার্তুজ বা টোটার আবরণী, যা দাঁত দিয়ে ছিঁড়ে বন্দুকে পুড়তে হতো, তা গরু ও শূকরের চর্বি মেশানো হয়েছে। দেখো, এই বিদ্রোহ, সিপাহী বিদ্রোহটা হয়েছিল 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল। এই সিপাহী বিদ্রোহের ইংরেজ সেনার সংখ্যা ছিল 40,000, আর ভারতীয় সৈন্যের সংখ্যা ছিল 2,15,000। তাহলে তোমরা দেখতে পাচ্ছ, আগে যে বিদ্রোহগুলো তোমরা পড়ে এসছো বা জেনে এসছো, সেখানে কিন্তু এই ইংরেজ সেনার সংখ্যা বেশি ছিল, এবং যে সমস্ত যারা বিদ্রোহ করেছিল উপজাতিরা, তাদের সংখ্যা কিন্তু কম ছিল। কিন্তু এখানেই দেখা যাচ্ছে যে ভারতীয় সৈন্য 2,15,000 আর ইংরেজ সৈন্য 40,000। তাহলে এইখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে এই বিদ্রোহ ছিল সিপাহী বিদ্রোহ, কারণ এই বিদ্রোহের বেশিরভাগ মানুষই ছিল সিপাহী, কারণ ইংরেজদের সাথে তারা সিপাহী হিসেবে ইংরেজদের কাজ করত। সেই সিপাহীরা কিন্তু এই বিদ্রোহ করেছিল। এবার এই বিদ্রোহটা শুধুমাত্র যে রাইফেল টোটার কারণে হয়েছে বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে যে দীর্ঘ 100 বছর ধরে ইংরেজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইংরেজদের বিরুদ্ধে এই বিদ্রোহ সোচ্চার নিয়েছিল। 100 বছর ধরে এত অত্যাচার নিপীড়ন হচ্ছে মানুষের ওপরে, সেটা শেষ পর্যন্ত তারা সহ্য করতে পারেনি, তাই এই বিদ্রোহটা হয়েছিল। আচ্ছা, এবার এই বিদ্রোহের বিস্তার সম্পর্কে জানবো, এবং প্রধান নেতৃত্ব কে দিয়েছিল। এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল মঙ্গল পাণ্ডে। ব্যারাকপুরে এই বিদ্রোহ সব থেকে বড় আকার নিয়েছিল, এবং মঙ্গল পাণ্ডের নেতৃত্বে এই বিদ্রোহ পরিচালিত হয়েছিল। এই বিদ্রোহ এবারে কোথায় বিস্তার লাভ করেছিল? দেখো, সিপাহী বিদ্রোহ বলতে গেলে একদম দাবানলের মতো, সিপাহী বিদ্রোহ দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে পড়েছিল। বনে যেমন এক বিন্দু, মানে এক টুকরো যদি আগুনের গোলা কোথাও থেকে আসে, যেমন চারিদিকে ছড়িয়ে যায়, ঠিক তেমনি এই সিপাহী বিদ্রোহ এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দাবানলের আকারে ছড়িয়ে গিয়েছিল। কোথায় কোথায় ছড়িয়ে গিয়েছিল না, তোমাদের সুবিধার্থে আমি বোর্ডে খুব সুন্দরভাবে লিখে দিয়েছি। 1857 26 ফেব্রুয়ারি বহরমপুরে, 29 মার্চ মঙ্গল পাণ্ডের নেতৃত্বে ব্যারাকপুরে, 10 মে মিরাটে, 11 মে লালকেল্লায়, 13 ও 14 মে ফিরোজপুর ও মুজফ্ফরনগরে, 20 মে আলিগড়ে, 4 জুন এলাহাবাদে, 5 ও 6 জুন ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের নেতৃত্বে বিদ্রোহ পরিচালিত হয়, এবং 30 জুন নানা সাহেবের নেতৃত্বে কানপুরে এই বিদ্রোহ কিন্তু খুব বড় আকার ধারণ করেছিল। তোমরা দেখতে পেলে যে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত এই বিদ্রোহ কিভাবে ছড়িয়ে পড়েছিল। বিদ্রোহটা এমন ভাবে ছড়িয়ে পড়েছিল যাতে ইংরেজ সৈন্যদল পিছু হটতে শুরু করেছিল এবং ভয় পেতে শুরু করেছিল যে তারা কিভাবে এই বিদ্রোহটাকে নিয়ে যাচ্ছে। দেখো, এই বিদ্রোহটা মাঝপথে গিয়ে দেখা গিয়েছে যে ইংরেজদের বিরুদ্ধে যতটা না প্রকাশ পেয়েছে, তার থেকে বেশি দেখা গিয়েছে যে হিন্দু এবং মুসলমান দুজনের সংঘবদ্ধতা। এবং এই বিরুদ্ধে যে সমস্ত মানুষরা ছিল, যেমন ঝাঁসি রানী লক্ষ্মীবাই, নানা সাহেব, এরা ছিল নিজেদের নিজ নিজ স্বার্থ রক্ষার তাগিদে
নিজেদের কিছু আখের গোছানোর জন্য তারা কিন্তু এই সিপাহী বিদ্রোহের উপর ঝাঁপিয়ে এসেছিল। এই মানুষকে সঠিক পথ দেওয়ার জন্য কিন্তু এই বিদ্রোহের কেউ এগিয়ে আসেনি। যে যার নিজের সার্থকতা রক্ষার জন্য, স্বার্থের জন্য এই সিপাহী বিদ্রোহের প্রতি নেতৃত্ব দিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত নিয়ে গিয়েছিল। এবং দেখা গিয়েছে যে ছোটনাগপুর বলো, গুজরাট বলো, এই বিদ্রোহ সেভাবে মানে যতটা ছড়িয়েছে সেইভাবে কিন্তু এর স্ফুলন দেখা যায়নি। সেইভাবে কিন্তু এই বিদ্রোহ চারিদিকে ছড়িয়ে পড়েনি। একমাত্র অযোধ্যাতেই যা এই বিদ্রোহটা খুব বিরাট আকারে দেখা গিয়েছিল। এছাড়া এই বিদ্রোহটা আর কোথাও কোনোভাবেই বিরাট আকার ধারণ করতে পারেনি। এইবারে এই যে সিপাহী বিদ্রোহ, এটাকে শুধুমাত্র অনেকে সিপাহী বিদ্রোহ বলতো না, এটাকে কেউ বলতো মহাবিদ্রোহ, কেউ বলতো সামরিক বিদ্রোহ, কেউ বলতো জাতীয়তাবাদ বিদ্রোহ, কেউ বলতো স্বাধীনতা সংগ্রাম। এবারে আমরা জানবো যে কারা, কে বা কোন ঐতিহাসিক কারা এই বিদ্রোহের কোন দিক থেকে সমর্থন দেখিয়েছে। দেখো, সামরিক বিদ্রোহ, সামরিক বিদ্রোহ কেন বলছে? কারণ এই বিদ্রোহটা হঠাৎ করে ফুলে উঠে ধুস করে নেমে গেল, মানে এক একটা বায়ুতে হুস করে ফরাস করে নেমে যায়। ঠিক তেমনই এই বিদ্রোহটাও কিন্তু মানে সেম জিনিস হয়েছিল, সামরিক, হঠাৎ করে এলো আবার চলে গেল। তাই এই সামরিক বিদ্রোহ বলে আখ্যা দিয়েছিলেন স্যার জন লরেন্স, স্যার জন সিলি প্রমুখ ব্যক্তিরা। আচ্ছা, সিপাহী বিদ্রোহ, এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেছে কেন না? ইংরেজদের তুলনায় ভারতীয় সৈন্য সংখ্যা এই বিদ্রোহে বেশি ছিল, 2,15,000, তাই জন্য এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হয়। এই সিপাহী বিদ্রোহের মানে সাপোর্ট কে করেছিল এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ? না, অক্ষয় কুমার দত্ত, দাদাভাই নরওজি, ঈশ্বরচন্দ্র গুপ্ত, নারায়ণ বসু, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় প্রমুখরা এই বিদ্রোহটাকে সিপাহী বিদ্রোহ বলেছিল। জাতীয় বিদ্রোহ কেন বলা হয়েছে না? এতকাল আগে যে যত বিদ্রোহ হয়েছিল, কি হয়েছে কিনা এর মধ্যে কিন্তু জাতীয়তাবাদের একটা প্রকাশ ফুটে পেয়েছে। জাতিভেদ, সাম্প্রদায়িকতার একটা প্রকাশ কিন্তু এই সিপাহী বিদ্রোহের মধ্যে ফুটে উঠেছিল। এই জন্য এই বিদ্রোহকে আখ্যা দেওয়া হয়েছে জাতীয়তাবাদী বিদ্রোহ। এই জাতীয়তাবাদী বিদ্রোহে সাপোর্ট দিয়েছিল কে না? 1857 খ্রিস্টাব্দে জুলাই মাসে টরি পার্টির নেতা, কোন পার্টির নেতা? টরি পার্টির নেতা ডিসরেলি, টরি পার্টির নেতা ডিসরেলি এবং জন কে চার্লস বল প্রমুখরা এই বিদ্রোহকে জাতীয়তাবাদী বিদ্রোহ বলেছিল। স্বাধীনতা সংগ্রাম, এই যে 1857 খ্রিস্টাব্দের এই বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রাম কেন বলা হয়েছে? কারণ 1857 খ্রিস্টাব্দের এই বিদ্রোহের ফলে মানুষ অনেকটা স্বাধীনভাবে নিজেদের জীবনযাপন করতে পেরেছিল, একটা স্বাধীনতার আশা আকাঙ্ক্ষা তারা দেখতে পেয়েছিল। তাই জন্য এই বিদ্রোহকে বলা হয় স্বাধীনতা সংগ্রাম। এইটাকে উল্লেখ করেছিল বীর সাভারকার। তাই দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঐতিহাসিক প্রত্যেক রকম মতবাদ দিয়ে গিয়েছে কোনটা কি বিদ্রোহ। কেউ বলছে মহাবিদ্রোহ, কেউ বলছে সিপাহী বিদ্রোহ, কেউ বলছে সামরিক বিদ্রোহ। কিন্তু সর্বোপরি মূল্যায়ন করে দেখা গিয়েছে যে এই বিদ্রোহ কিন্তু ব্যর্থতার আকার ধারণ করেছে এবং কোনোভাবেই শুধুমাত্র এর উপরে ডিপেন্ড করে এই বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রাম বলা যায় না। কারণ এই বিদ্রোহের পরেও কিন্তু ইংরেজরা আমাদের দেশে আরো 100 বছর কায়েম করে রেখেছিল। তাই এই বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রাম বলে আখ্যা দেওয়া যায় না, এটা অনেক ঐতিহাসিক মনে করেছে। মূল মন্ত্র অনুসারে এই বিদ্রোহকে আমরা সিপাহী বিদ্রোহ বলেই জেনে এসেছি। এভরিওয়ান, আশা করছি তোমরা সিপাহী বিদ্রোহ সম্পর্কে বুঝতে পেরেছো। আমি খুব সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। কমেন্টে জানাবে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। সো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।